এমপি আমির হামজার উপর নূরের দলের হামলাকারীদের পরিচয় দিয়ে মামলা করার হুঁশিয়ারি। দেশজুড়ে তোলপাড়, জানা গেল কি ঘটেছিল সেখানে। আগামী 5 বছর কুষ্টিয়া সদর আসনে আমি প্রধানমন্ত্রী, আমির হামজার ঘোষণায় ব্যাপক উত্তেজনা। মুফতি আমির হামজার গাড়ি বহরে গণ অধিকার পরিষদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। রক্কাটা জামাত শিবির স্বরূপে ফিরেছে, বেশি বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে, নুরুল হক নূরের হুমকি। অপরদিকে বিদ্যুৎ গ্যাস সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীকে হাসনাত আব্দুল্লাহর চ্যালেঞ্জ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় তার সঙ্গে থাকা 6 কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি। শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন মুফতি আমির হামজা। হামলার ঘটনায় গণ অধিকার পরিষদের সেক্রেটারি আব্দুল খালেক, তৌকির ও জহুরুল নামে একজনকে দায়ী করে তাদের নাম উল্লেখ করে মামলা করবেন বলে জানান তিনি। আমির হামজা বলেন, আমি আসলে সবাইকে চিনি না, যাদের চিনি তাদের নাম মেনশন করে হত্যা মামলা দেব। ভিডিও বার্তায় তিনি জানান, শনিবার দিনভর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, হরিনারায়ণপুর সহ আশেপাশের কয়েকটি এলাকায় সফর করে মানুষের খোঁজখবর নিয়েছেন। সন্ধ্যা 6:30টার দিকে সেখান থেকে ফেরার পথে 6 রাস্তার মোড়ে এসে জানতে পারেন গণ অধিকার পরিষদের কিছু লোক সেখানে মিছিল করছে। তারা তাকে গালিগালাজ ও উস্কানিমূলক কথা বলছিল বলেও অভিযোগ করেন তিনি। আমির হামজা বলেন, আমি তখন নিকটস্থ থানায় গিয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। আমার গাড়ির সামনে পেছনে পুলিশ থাকা সত্ত্বেও তারা আমার উপর হামলা করে এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়। এ সময় পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও অভিযোগ করেন তিনি। তার দাবি, হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। আমির হামজা আরও বলেন, এসব কারা করেছে তাদের আমরা চিনি, জানি। কারা দেশকে অস্থিতিশীল করতে চান আমরা সেই তথ্য জানি। আমরা যারা ইসলামী রাজনীতি করি প্রাণের ভয় ছেড়েই করি, সুতরাং আমাদের হামলা মামলার ভয় দেখিয়ে লাভ নেই। তিনি হামলাকারীদের উদ্দেশ্যে বলেন, আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন, না করতে পারলে রাজনীতি ছেড়ে দেন। অপরদিকে আগামী 5 বছর কুষ্টিয়া সদর আসনে আমি প্রধানমন্ত্রী, আমির হামজার এই ঘোষণায় ব্যাপক শোরগোল পড়ে গেছে সারা দেশে। আগামী 5 বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী বলে জাহির করেছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুষ্টিয়া সদর আসনের জনসাধারণের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় এভাবেই নিজেকে উপস্থাপন করেন তিনি। ভাইরাল ওই ভিডিওতে আমির হামজা নিজের সংসদ আসনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে বলেন, আগামী 5 বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে? এ সময় জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ফেরেশতারা কি বলে আর মানুষ নাচে? যে উন্নয়ন কাজ করে দিয়েছে সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না। প্রসঙ্গত, কুষ্টিয়া 3 আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার মধ্যে টানাপোড়েন চলছে। তার প্রেক্ষিতেই সংসদ সদস্য আমির হামজা এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে মুফতি আমির হামজার গাড়ি বহরে গণ অধিকার পরিষদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার 16 আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, 15 আগস্ট সন্ধ্যার দিকে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি বহরে তাকে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরচিত হামলা করেছে। আমি এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি বলেন, গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের 6 রাস্তা মোড়ে কুষ্টিয়া 3 আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থাতেই সন্ত্রাসী হামলার শিকার হন।
মুফতি আমির হামজা এমপিকে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট পাটকেল দিয়ে তার গাড়ি বহরে পৈশাচিক হামলা চালায়। সন্ত্রাসীদের এই বর্বরচিত হামলায় তিনি নিজে এবং তার পরিবারের সদস্য ও সফর সঙ্গী সহ 7 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে এই ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উস্কানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না। বিবৃতিতে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে রককাটা জামাত শিবির স্বরূপে ফিরেছে, বেশি বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে বলে নুরুল হক নূরের হুমকি। রককাটা জামাত শিবির স্বরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টেই মন্তব্য করেন তিনি। নিজের ফেসবুক পোস্টে নুরুল হক নূর অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর রামদা হকিস্টিক ছুরি চাপাতি নিয়ে হামলা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। রককাটা জামাত শিবির তার স্বরূপে ফিরেছে শিরোনাম দিয়ে এই পোস্টে তিনি লেখেন, কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের উপর জামাত শিবিরের সন্ত্রাসী রামদা হকিস্টিক ছুরি চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদ সহ অর্ধশত নেতাকর্মী। প্রতিমন্ত্রী নুরুল হক নূর আরও লেখেন, জামাত শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত 1.5 দশকে যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। এদিকে বিদ্যুৎ গ্যাস সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীকে হাসনাত আবদুল্লাহর ওপেন চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যার সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য 6 মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি। চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানার দরকার ছিল যে সমাধান ইতোমধ্যেই টেবিলে আছে। এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী নিয়ে মোট 15 দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে আমি ধাপে ধাপে দেখিয়েছি কোন সিদ্ধান্তটি কোথায় ভুল হয়েছে। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিজেন্সি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে সুস্পষ্ট সমাধানধর্মী বক্তব্য রেখেছেন বিরোধী দলীয় সদস্যরা। মতামত এসেছে নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকেও। এসব ছাপা হয়েছে জাতীয় দৈনিকে, আলোচিত হয়েছে সেমিনারে। প্রধানমন্ত্রীর ডাউস সাইজের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই তথ্য তার কাছে পৌঁছায়নি, এটা লজ্জার কথা। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে 62 জনের সভাসদ, এর একজনও নাগরিক মতামত বা বিরোধী দলের প্রস্তাবনা পড়ে দেখেননি। গণতান্ত্রিক চর্চায় এর চেয়ে খারাপ উদাহরণ কম আছে। প্রশ্নটা আর নীতির নয়, প্রশ্নটা এখন এই টিমের কার্যকারিতা ও যোগ্যতার। এনসিপির দেওয়া 30 দিনের জন্য 5টি, মধ্যমেয়াদে 6টি এবং দীর্ঘ মেয়াদে 4টি সুস্পষ্ট সমাধান প্রস্তাব পড়ে নিন প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সংকটের সমাধান আলোচনা করতে বিরোধী দল থেকে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধেও সাড়া দিন। আমরা সরকারের এমন ইগনোরেন্সকে খুবই হতাশার চোখে দেখি এবং প্রধানমন্ত্রীর বিশালাকার টিমের সক্ষমতা, যোগ্যতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলি। 6 মাসে প্রশাসনে যে হারে দলীয় পদায়ন হয়েছে তাতে ইনস্টিটিউশনাল মেমোরি বলে কিছু অবশিষ্ট নেই। ফলে ফুয়েল প্ল্যান নেই, কন্টিনজেন্সি প্ল্যান নেই, ডিজাস্টার রিকভারি প্ল্যান নেই। ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেখান থেকে যেখান থেকে বিদ্যুৎ আসে, আর ক্যাপাসিটি চার্জ অক্ষত। সচিবালয়ে যারা এসেছেন তারা নতুন, অনভিজ্ঞ এবং লবি গ্রুপের পরামর্শে চলছেন।
পুনরাবৃত্তি করছি, প্রমাণিতভাবে ব্যর্থ মন্ত্রী ও অযোগ্য লোক দিয়ে কৌশলগত খাতে পরীক্ষা নিরীক্ষাকে আই হ্যাভ এ প্ল্যান বলে না, এটা হচ্ছে আই হ্যাভ এ নো প্ল্যান এর টেস্টিং। একটি প্র্যাকটিসিং ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রী বিরোধী দলকে আলটিমেটাম কিংবা চ্যালেঞ্জ দেয় না, বরং সরকারই তার কাজের জবাবদিহি করে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর উচিত ছিল জবাবদিহি করা যে সরকার 6 মাস ক্ষমতায়, আর দেশ এখন ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিংয়ে কেন পড়ল, এই রাষ্ট্র কেন অন্ধকারে নিমজ্জিত হলো। সবশেষে সমাধান আমাদের হাতে আছে, কিন্তু ক্ষমতা আপনার হাতে। 6 মাস পর জনগণ জানতে চাইবে দুটোর মধ্যে কোনটির অভাবে দেশ অন্ধকারে ছিল।